পৃথিবীতে ৩ ধরনের শহর আছে। কিছু শহরে রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস, কিছু শহরে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, আবার অনেক শহরে রয়েছে তাক লাগিয়ে দেবার মতন আকাশ ছোঁয়া হাই রাইজ আর ফাস্ট পেস্ট ঝাঁ চকচকে লাইফস্টাইল। আর তারপরে আছে এমন একটা শহর যে কোনো দলেই পড়ে না। যে শহরে ট্রাম এত ধীরে চলে যে তাকে সময়ও যেন পেছনে ফেলে এসেছে, যেখানে সাবেকি বনেদি বাড়ি আজ আর নিখুঁত হওয়ার ভান না করে নিজের ফাটল ধরা বারান্দাগুলোকে মেনে নিয়েছে, যে শহরে নস্টালজিয়া শুধু অতীত নয়, উত্তরাধিকারও। আজকের এই ফাস্ট দুনিয়ায় সবাই যখন ছুটে চলেছে, এই শহরে মানুষ এখনো থামে। আসুন আমরাও একটু থেমে তাকাই আমাদের এই শহরটার দিকে। তবে কলকাতায় যে জায়গাগুলোয় ট্যুরিস্টরা ভিড় করে থাকে, যে জায়গাগুলোর ছবি গুগল সবার আগে দেখায়, ঠিক সেই জায়গাগুলো নয়। এবারে আমরা যখন কলকাতার এই স্পেশাল সিরিজটার প্ল্যান করলাম, তখন আমরা ভাবছিলাম যে বাঙালিকে আর কলকাতা কি দেখাবো। আমার নিজের মনে হতো যে আমি কলকাতাটা খুব ভালো মতো চিনি, কিন্তু সেই ভুলটা এইবারে আমাদের ভাঙতে চলেছে। কলকাতায় এরকম অনেক জায়গা আছে যেই জায়গাগুলো কিন্তু বেশিরভাগ বাঙালি, এমনকি কলকাতাবাসী বাঙালিও সেগুলো সম্বন্ধে বিশেষ কিছু জানেন না। তাহলে চলুন ঘুরে দেখি, কিছুটা চেনা কিছুটা অচেনা আমাদের শহর কলকাতাকে। আসুন। গল্পটা শুরু থেকেই শুরু করা যাক। জোব চার্নক নামক ভদ্রলোকটির জন্মেরও প্রায় 1250 বছর আগের কথা। তখনও ইংল্যান্ড নামে কোনো দেশ পৃথিবীর মানচিত্রে নেই। ব্রিটানিয়া দ্বীপ ছিল রোমান সাম্রাজ্যের একটি দূরবর্তী প্রদেশ মাত্র, আর ভারতের বৃহত্তর অংশে শাসন করছিলেন সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। ভাগীরথী নদীর পূব পাড়ে জঙ্গলে ঘেরা একটা ছোট্ট জনপদ ছিল। এই অঞ্চলে আবিষ্কৃত দ্বিতীয় চন্দ্রগুপ্তর আমলের স্বর্ণমুদ্রা থেকেই আমরা আজ জানি যে ছোট হলেও এই জনপদ ছিল একটা প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র। অথচ এই জনপদের সেই যুগে কি নাম ছিল সেটা কিন্তু জানা যায় না। তারপর সময় বেশ কয়েকশো বছর গড়িয়ে এসে পৌঁছেছে মধ্যযুগে। সময়ের সাথে সাথে ভাগীরথীর মূল ধারাও সরে গেছে কিছুটা পশ্চিমে। একটা নতুন নামও হয়েছে তার, হুগলি। আর আগের ভাগীরথী যেখানে বয়ে যেত সে জায়গায় রয়েছে একটা শাখা নদী। এই শাখা নদীর ধারে আজও রয়েছে আমাদের সেই চেনা পুরনো জনপদটি, যা এতদিনে হয়ে উঠেছে এক প্রসিদ্ধ তীর্থস্থল। মনসা বিজয় থেকে শুরু করে মঙ্গল কাব্যে, মধ্যযুগীয় বহু রচনা থেকে আমরা অবশেষে এই পবিত্র গ্রামটির নাম জানতে পারি, কালীঘাট। কালীঘাট থেকে 6-7 কিলোমিটার উত্তরে হুগলি নদীর তীরে আরও একটা গ্রাম সেই সময় রমরম করে বেড়ে উঠছিল। গ্রামটার নাম চিত্রপুর। সেখানকার চিত্রেশ্বরী দেবীর মন্দিরকে ঘিরে এই গ্রামের পরিচিতি তখন সুদূর অবধি বিস্তৃত। লোকমুখে অবশ্য ধ্বনি পরিবর্তন হয়ে চিত্রেশ্বরী হয়ে গেল চিত্তেশ্বরী, আর চিত্রপুর হলো চিতপুর। মধ্যযুগের শেষের দিকে চিতপুরের দক্ষিণে হুগলি নদীর গা ঘেঁষে আরও একটা গ্রামের খুব নামডাক শোনা যেতে লাগলো, প্রধানত তার উৎকৃষ্ট সুতি আর সিল্কের কাপড়ের জন্য। সেখানে নদীপথে আসতো বড় বড় নৌকা, জমে উঠত হাট, আর এখান থেকেই সুতি আর সিল্কের বস্ত্র দূর দেশে রপ্তানি হতো। সেখানে মজুদ বান্ডিল বান্ডিল, যাকে তখন নুটি বলা হতো, সেই নুটি নুটি সুতোর জন্য গ্রামের নাম হলো সুতানুটি। সুতানুটির পাশেই নদীর ধারে ছিল একটা জেলেদের গ্রাম, যার নাম 1596 সালে সম্রাট আকবরের সভাসদ আবুল ফাজল রচিত আইনি আকবরীতেও পাওয়া যায়। গ্রামটার নাম কলিকাতা। আর ঠিক তার দক্ষিণে কালীঘাটের অনতি দূরে ছিল আর একটা গ্রাম, গোবিন্দপুর। সুতানুটি, কলিকাতা, গোবিন্দপুর, নামগুলো তো সবারই চেনা। তবে এই গল্প শুধু এই 3টে গ্রামের নয়। এই 3 গ্রামের অল্প বিস্তর দূরত্বে কালীঘাট আর চিতপুর ছাড়াও ছড়িয়ে ছিটিয়ে 50টির বেশি গ্রাম আর বস্তি ছিল। 1608 সালে রাজা মানসিংহের মধ্যস্থতায় মুঘল সম্রাট জাহাঙ্গীর লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়কে 8টি পরগনার জাগির প্রদান করেন, যার মধ্যে সুতানুটি, কলিকাতা আর গোবিন্দপুরও ছিল। এরই সাথে লক্ষ্মীকান্ত লাভ করেন রায়চৌধুরী উপাধি। এভাবেই শুরু হয় কলকাতার প্রসিদ্ধ সাবর্ণ রায়চৌধুরী পরিবারের উত্থান। এরপর কেটে গেল কয়েক দশক। 1690 সাল অগস্ট মাসের 24 তারিখ, রবিবার সকাল থেকে তুমুল ঝড় বৃষ্টিতে নাজেহাল হুগলি পার্শ্ববর্তী এই পুরো অঞ্চল। সেই আকাশভাঙা বৃষ্টির মধ্যে দুপুর 12টা নাগাদ
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কতগুলো ছোট ছোট জাহাজ হুগলির তুমুল উত্তাল জলকে উপেক্ষা করে এসে ভিড়ল সুতানুটি গ্রামের মোহন্ত ঘাটের কাছে। ঘাটের কাদা পেরিয়ে পাড়ে এসে উঠল কয়েকজন ইংরেজ, যাদের নেতৃত্বে ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অভিজ্ঞ কর্মকর্তা জোব চার্নক। The monsoon is breaking with terrible force, sir. The river is rising fast. কাছেই একটা বড় নিম গাছের তলায় একটা শ্মশান, যদিও এত বৃষ্টিতে ওই দিন দাহকার্য বন্ধ। প্রথম দর্শনে জায়গাটা খুব একটা আশাব্যঞ্জক মনে না হলেও প্রশস্ত নদীপথ, সমৃদ্ধ বস্ত্রশিল্প, দক্ষ বণিক সমাজ আর একটা সামগ্রিকভাবে বাণিজ্যিক পরিবেশ দেখে চার্নক সাহেব এই সুতানুটি অঞ্চলকেই বেছে নেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নতুন স্থায়ী বাণিজ্য কেন্দ্র স্থাপন করতে। 1698 সালে অরঙ্গজেবের নাতি এবং তৎকালীন বাংলা সুবেদার আজিমুস শানকে 16,000 মুদ্রা ঘুষ দিয়ে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ওপরে চাপ সৃষ্টি করিয়ে তাদের কাছ থেকে মাত্র 1300 রূপার মুদ্রার বিনিময়ে সুতানুটি, কলিকাতা এবং গোবিন্দপুরের জমিদারি অধিকার অর্জন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। The Sabdadar's order is absolute. The rights of Sadanuti, Kolikata and Gobindapur are transferred effective immediately. এভাবেই এই তিনটে গ্রামকে এক করে গড়ে উঠতে শুরু করে দ্য ফার্স্ট সিটি অফ দ্য ব্রিটিশ রাজ, ক্যালকাটা। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে পরাজিত করার এক বছর পর 1758 সালে বাংলার নতুন নবাব মীর জাফরের মাধ্যমে কলকাতার পার্শ্ববর্তী 55টি জনপদকে ডিহি 55 গ্রাম নামে প্রশাসনিকভাবে একত্রিত করে ইংরেজরা। এর ফলে কালীঘাট, ভবানীপুর, চিতপুর, উল্টাডিঙি, দমদমা, শিমুলিয়া সহ বহু গ্রাম একই প্রশাসনিক পরিসরে কলকাতার সঙ্গে যুক্ত হতে থাকে। কলকাতা শহর ক্রমে পরিণত হতে থাকে তার মহানগরী রূপে। 1772 সালে ওয়ারেন হেস্টিংস কলকাতাকে ব্রিটিশ ইন্ডিয়ার প্রশাসনিক রাজধানী বানান। এইভাবেই শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য ছোট বড় গ্রাম, নদী, মানুষ আর তাদের ইতিহাস মিলে তৈরি হয়েছে আজকের কলকাতা। এই প্রথম অধ্যায়ে আমরা ঘুরে দেখব কলকাতা শহরের সেই অঞ্চল যেখানে ছিল মধ্যযুগের সুতানুটি গ্রাম। পরিচিত জায়গার অচেনা গল্প, আবার কিছু একেবারেই অজানা ইতিহাসও অপেক্ষা করছে আমাদের জন্য। চলুন একসাথে কলকাতাকে খুঁজি। সুতানুটির গলি থেকে রাজপথ ঘুরে দেখতে বেরিয়ে প্রথমেই যে প্রশ্নটা মাথায় টোকা মারল সেটা হলো, শুরুটা কোথায় করব? উত্তরটা অবশ্য খুব একটা কঠিন ছিল না। কোনো শুভ কাজ শুরু করার আগে আমরা বাঙালিরা প্রথামাফিক ঠাকুরের আশীর্বাদ নিয়ে থাকি। কলকাতাকে খুঁজে দেখার এই যাত্রার শুরুতেই তাই এখন আমরা এগিয়ে চলেছি সেই ঠিকানার দিকে যেখানে এক সুতোয় গাঁথা রয়েছে এই শহরের ইতিহাস, বাংলার নবজাগরণ আর আপামর বাঙালির আত্মপরিচয়। কোনো অচেনা অব্বিট জায়গা অবশ্য নয়, কিন্তু শুভ সূচনার জন্যে এর চেয়ে মানানসই জায়গা আর ভেবে বার করতে পারলাম না। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। জানি যে আমরা আপনাদেরকে কলকাতার সব অফবিট জায়গা দেখাচ্ছি, কিন্তু সত্যি বলুন, এই জায়গাটা না দেখালে কি চলে? চলে না তো। আমরা এসে পৌঁছেছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে। সবুজ রঙের লোহার মেন গেটটা পেরিয়ে আমরা ঢুকে পড়লাম জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির বিশাল প্রাঙ্গণে। ঢুকেই ডান দিকে টিকিট কাউন্টার। বড় বড় করে লেখা রয়েছে, বাড়ির ভেতরে ভিডিওগ্রাফি করা যাবে না। ভিডিও করার অনুমতি শুধু প্রাঙ্গণ, ঠাকুর দালান আর বাড়িগুলোর বাইরের অংশ পর্যন্ত। তবে কিছু নির্দিষ্ট জায়গায় স্টিল ফটোগ্রাফি করা যাবে, তার জন্য অবশ্য আলাদা করে টিকিট কাটতে হলো। জিপে হয়ে যাবে? ক্যাশ? থ্যাংক ইউ। টিকিট কেটে আর স্টিল ফটোগ্রাফির অনুমতি নিয়ে আমরা এগিয়ে চললাম। পলাশির যুদ্ধের 27 বছর পর 1784 সালে পাথুরিয়াঘাটার ঠাকুর পরিবারের নীলমণি ঠাকুরের জোড়াসাঁকোতে নতুন বসত ভিটে স্থাপনা করা থেকে সূচনা হয়েছিল এই ঠাকুরবাড়ির। 200 বছরেরও বেশি সময় ধরে ঠাকুর পরিবারের একাধিক প্রজন্মের হাত ধরে ধাপে ধাপে বিস্তৃত হয়েছে এই বিশাল প্রাসাদ চত্বর। বাংলার রেনেসাঁ, সাহিত্য, শিল্প, সঙ্গীত, বিপ্লব, অসংখ্য ঐতিহাসিক ঘটনা নীরব সাক্ষী এই প্রাঙ্গণ। সামনেই দুটো বিশাল লাল অট্টালিকা। আমরা সেদিকেই এগোতে থাকলাম। প্রাঙ্গণ পেরিয়ে একটু এগোতেই সবার আগে যা চোখে পড়ল সেটাই খুঁজছিলাম। জোড়াসাঁকো বলতেই যার কথা প্রথমে মনে পড়ে তারই আবক্ষ মূর্তি। কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি, কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে। শতবর্ষ তো কবেই পার হয়ে গেছে, তবু আজও মানুষ তারই কবিতা পড়ে, তারই টানে আজও এখানে ছুটে আসে। অবাক হয়ে একটু বা দাঁড়িয়ে পড়ে, কিছুক্ষণ তাকিয়ে থাকে, কে জানে কত কি যে ভাবে।
এবারে আমরা এগিয়ে গেলাম প্রথম অট্টালিকাটির উদ্দেশ্যে। সাদা মার্বেলের ফলকে লেখা মহর্ষি ভবন। এই কমপ্লেক্সের সবচেয়ে প্রাচীন ভবন, যার সেই যুগে নাম ছিল ভদ্রাসন বাড়ি। এই বাড়িটাই জোড়াসাঁকোতে আমাদের মুখ্য আকর্ষণ। এখানেই জন্মেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর এই বাড়িতেই হয়েছিল তার তিরোধান। প্রবেশদ্বারের ঠিক পাশেই রয়েছে আরেকটি ব্রোঞ্জের ফলক। বাড়িটার এই নব্য নামকরণ যে মহর্ষি দেবেন্দ্রনাথের স্মৃতির উদ্দেশ্যেই, সেই কথা অবশ্য এই ফলক না পড়েও বোঝা যায়। ভেতরে ঢোকার গেট পার হয়ে একটু এগোতেই আমরা এসে পৌঁছালাম মহর্ষি ভবনের ঠাকুর দালানে। নীলমণি ঠাকুর প্রথম যে বাড়ির কনস্ট্রাকশন শুরু করেন, তারপরে ওনার নাতি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে ধীরে ধীরে বেড়ে ওঠে এই বিশাল অট্টালিকায়। দোতলা বারান্দা, সারি সারি সবুজ খড়খড়িওয়ালা জানলা, আর মাঝখানে এই বিশাল খোলা আঙিনা। একসময় এই উঠোন ঘিরেই হতো পারিবারিক অনুষ্ঠান, বিভিন্ন উৎসব আর সাংস্কৃতিক আসর। আজকে যদিও সেই জায়গা সম্পূর্ণ নিস্তব্ধ। শুধু রবি ঠাকুরই নন, এই বাড়িতেই জন্মেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর আর অবনীন্দ্রনাথ ঠাকুর, এবং স্বয়ং দেবেন্দ্রনাথও। ঠাকুর দালানের ঠিক পাশে মহর্ষি ভবনের উপাসনা গৃহ। এখানে রয়েছে ব্রাহ্ম উপাসনার জন্য তৈরি একটা বেদি। ব্রাহ্মমতের মূল দর্শনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই উপাসনা গৃহের সাজসজ্জাও অত্যন্ত আড়ম্বরহীন। পাশেই এই সুন্দর খিলানওয়ালা বারান্দা। এরপরে আর ভিডিও তোলার অনুমতি নেই, তাই কয়েকটা স্টিল ছবি দিয়ে এই জায়গাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। ঠাকুর দালান ছেড়ে ভেতরে ঢুকে একটা পুরনো ঘোরানো সিঁড়ি পেলাম। এই সিঁড়ি বেয়েই একদিন ওঠানামা করেছেন দেবেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ আর অবশ্যই রবীন্দ্রনাথ নিজে। আমরাও সেই পথ ধরেই উঠে এলাম দোতলার পূর্ব দিকের বারান্দায়। এই বারান্দার একপাশেই রয়েছে সেই ঘর যেখানে 1861 সালের 7ই মে জন্মগ্রহণ করেন কবিগুরু। একটা ছোট্ট আতুর ঘর। শুধু রবীন্দ্রনাথই নন, মহর্ষি দেবেন্দ্রনাথ এবং আমাদের অতি প্রিয় অবন ঠাকুরও জন্মেছিলেন এই ঘরেই। জন্মকক্ষের পাশেই রয়েছে রবীন্দ্রনাথের শয়নকক্ষ কাম বসার ঘর। কে জানে এই ঘরে বসেই কত চেনা গান, কবিতা, গল্প আর নাটক লিখেছিলেন তিনি। এরপর আমরা এসে পৌঁছলাম সেই ঘরে যেখানে একটা যুগের অবসান ঘটেছিল। 1941 সালের 7ই আগস্ট এই ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ। আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। প্রয়াণ কক্ষ থেকে বেরিয়ে এবার এসে পড়লাম দোতলার পশ্চিম দিকের বারান্দায়, যেটা ধরে এগোতেই আমরা পৌঁছে গেলাম রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীর রান্নাঘরে। আজকের আধুনিক রান্নাঘরের সঙ্গে এর কোনো মিল নেই, শুধু রয়েছে মাটির তৈরি একজোড়া উনুন। এবার সিঁড়ি বেয়ে উঠে এলাম 3 তলায়। এখানেই রয়েছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর। ঘরের পাশেই রয়েছে দেবেন্দ্রনাথের ধ্যান কক্ষ। ঘরটা অবাক করা মতোই সাদামাটা, একটি আসন, ধর্মগ্রন্থ রাখার স্ট্যান্ড আর খুবই অল্প কিছু আসবাব। ঘরের পরিবেশেও তার সংযমী জীবনযাত্রার ছাপ স্পষ্ট। মহর্ষি ভবন থেকে বেরিয়ে এবার চলে এলাম বাড়ির পেছনের দিকে। এখানেই একটা ছোট গ্যারেজে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাম্বার গাড়িটা, 1933 মডেল। এই গাড়িতে রবীন্দ্রনাথ এবং ঠাকুর পরিবারের অন্যান্যরা বাদেও যারা চড়েছেন তাদের মধ্যে একজনের নাম মোহনদাস করমচাঁদ গান্ধী আর আরেকজনের নাম সুভাষচন্দ্র বসু। গাড়িটার সামনে দাঁড়িয়ে কল্পনার চোখে যেন দেখতে পেলাম ব্যাকসিটে আজাদ হিন্দ ফৌজের কমান্ডার ইন চিফকে পাশে বসিয়ে কবি তার সাথে গভীর আলোচনায় মগ্ন। ঠিক এই সময়টাতেই বোধহয় গায়ে কাঁটাটা দিয়েছিল। এতক্ষণে হলো মহর্ষি ভবনের পর্ব শেষ। এবার চলুন পাশের বাড়ি বিচিত্রা ভবনে। বাড়ির সামনেই মহর্ষি দেবেন্দ্রনাথের একটি আবক্ষ মূর্তি। রবীন্দ্রনাথের উদ্যোগেই এই বাড়িটি নির্মিত হয়েছিল। পরে এই বাড়িটাই হয়ে উঠেছে রবীন্দ্র ভারতীর মিউজিয়াম। 1961 সালের 8ই মে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই সংগ্রহশালার উদ্বোধন করেছিলেন। মিউজিয়ামের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, তবে মিউজিয়ামের অংশ বাদ দিয়ে ফার্স্ট ফ্লোরের 2 জায়গায় ছবি তোলার পারমিশন পেয়ে গেলাম।
প্রথমটা হলো কবিপত্নী মৃণালিনী দেবীর বসার ঘর। মহর্ষি ভবনে কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম তার রান্নাঘর, আর এখানে দেখা মিলল তার ব্যক্তিগত পরিসরের। এই ফ্লোরেই সেন্ট্রাল হলে তুললাম বিচিত্রা ভবনের দ্বিতীয় ছবিটা, ঠাকুর পরিবারের বংশতালিকা। ঠাকুর পরিবারের ইতিহাস এতটাই বিস্তৃত যে এক নজরে সবটা বোঝা প্রায় অসম্ভব। এই বংশলতিকাই সেই কাজটাকে অনেক সহজ করে দেয়। কত নাম, কত প্রজন্ম। জোড়াসাঁকো ঘুরে দেখে একটা বিষয় বারবার মনে হচ্ছিল, এই ঠাকুর বাড়িকে শুধু রবীন্দ্রনাথের বাড়ি বললে খুব কম বলা হয়ে যাবে। এটি এমন একটা পরিবারের ভিত, সাহিত্য, সঙ্গীত, শিল্প, সমাজ সংস্কার, শিক্ষা, স্বাধীনতা, এক কথায় বাংলা তথা ভারতের আধুনিক পরিচয় গড়ে ওঠার প্রায় প্রতিটি ক্ষেত্রেই যাদের অবদান আজও স্পষ্ট। হয়তো সেই কারণেই কলকাতার অফবিট জায়গাগুলো খুঁজতে বেরিয়ে আমাদের প্রথম গন্তব্য হয়ে রইল এই জোড়াসাঁকো। কারণ এর মতো অফবিট বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেও কলকাতা কেন, পুরো দেশে আর একখানাও পাওয়া যাবে না। এবারে বেরোবার পালা। পুরনো অট্টালিকাগুলো লাগোয়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং এক ঝলক দেখে আমরা গেটের দিকে পা বাড়ালাম। এবারে সুতানুটির পথে নামার পালা। আমরা এখন রয়েছি আর একটা সাংঘাতিক ঐতিহাসিক জায়গায়, কলকাতার বসুবাটির সামনে। বেশিরভাগ লোকই ভুলে গেছে এই জায়গাটার কথা। দেখুন, এই বাড়িটা এখন এখানে বোর্ড লাগানো আছে বিপজ্জনক বাড়ি, পরিত্যক্ত। কিন্তু এক সময়, প্রিসাইজলি বলতে হলে 1876 সালে, এটি ছিল একটা প্রাসাদ। এ বাড়ি তৈরি হয়েছিল দুই ভাই নন্দলাল বসু এবং পশুপতি বসু তত্ত্বাবধানে। নন্দলাল বসু ছিলেন খুব আধ্যাত্মিক মানুষ এবং তার আধ্যাত্মিক রুচির জন্য এখানে রামকৃষ্ণ পরমহংস দেব কিন্তু প্রচুর আসতেন। আওয়াধে শেষ নবাব ওয়াজিদ আলী শাহকে যখন মেটিয়াবুজে নির্বাসিত করা হয়েছিল, তার জন্য নাট্য সম্রাট গিরিশ ঘোষ এই বাড়িতে একটি নাটক মঞ্চস্থ করেছিলেন। আসলে পশুপতি বসু ছিলেন আর্ট আর থিয়েটারের কনোজিয়ার। ব্রিটিশদের এগেনস্টে অনেক মিটিং এই বাড়িতে হতো এবং এই বাড়ির আরো একটা সাংঘাতিক সিগনিফিকেন্স আছে। সেটা হলো 1905 সালে প্রথমবার বঙ্গভঙ্গ হয়েছিল। তার প্রোটেস্ট করতে রবীন্দ্রনাথ ঠাকুর ফেডারেল হল থেকে একটা বিরাট বড় মিছিল নিজে লিড করে এসেছিলেন এই বসুবাটিতে। আর এই বসুবাটির এই যে প্রাঙ্গণ, এইখানে আমরা সবাই জানি একটা খুব ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। এই ঘটনাটা আমরা সবাই শুনেছি। সেটা ছিল হিন্দু মুসলমান ঐক্যের জন্য রাখি বন্ধন, যেটা রবীন্দ্রনাথ নিজের তত্ত্বাবধানে, নিজের সুপারভিশনে করেছিলেন। তো এই সেই ঐতিহাসিক জায়গা, এই সেই ঐতিহাসিক বাড়ি। কিন্তু আমার মনে হয় আমরা বেশিরভাগই ভুলে গেছি এই জায়গাটার কথা। যিনি এটা তৈরি করেছিলেন তিনি ছিলেন বেঙ্গলের প্রথম অফিসিয়াল সিভিল ইঞ্জিনিয়ার নীলমণি মিত্র। এই সেই ঐতিহাসিক বিপজ্জনক বাড়ি। এইসব বাড়িগুলোতে সরকারের তরফ থেকে হেরিটেজ বিল্ডিং এর তকমা তো লাগানো আছে, কিন্তু বেশিরভাগ বিল্ডিং এরই কোনো যত্ন নেই। তো যারাই ক্ষমতায় আছেন, দ্য পাওয়ার্স দ্যাট বি, তাদের কাছে বিনীত নিবেদন, এই বাড়িগুলোর কিছু করুন। সাধারণ মানুষ যেন এই বাড়িগুলো সম্বন্ধে আরো জানতে পারে, সেগুলোই আমাদের সবার চেষ্টা। সেই চেষ্টাতে যদি লোকের অ্যাওয়ারনেস বেড়ে এই বাড়িগুলোর কিছু হয়, কারণ এই ইতিহাসগুলো কিন্তু হারিয়ে যাবে। কারণ এই প্রত্যেকটা বাড়ি কিন্তু শুধু বাড়ি নয়, শুধু বিল্ডিং নয়, এখানে রয়েছে প্রচুর গল্প, প্রচুর ট্র্যাডিশন, প্রচুর ইতিহাস, প্রচুর লাইফ স্টোরিজ, যেগুলো শুনলে, যেগুলো জানলে গায়ে কাটা দেয়। এই বাড়িগুলো ভেঙে পড়া, এই বাড়িগুলো হারিয়ে যাওয়া কলকাতা শহরের জন্য খুব বড় ক্ষতি। আর বিদেশে এরকম বাড়ির সামনে লাখে লাখে ট্যুরিস্ট ঘোরে। ফ্রান্সে, ইটালিতে, ইউরোপে যে পুরনো বাড়িগুলো আছে, লাখ লাখ ট্যুরিস্ট যায়। তার থেকে ট্যুরিজমের থেকে টাকাও আসে, জায়গার উন্নতি হয়। এখানেও কিন্তু হতে পারে। যারাই শুনছেন একটু ভেবে দেখবেন। আমরা এখন এসেছি একটা স্পেশাল জায়গায়। এই জায়গাটাতে আসতে গেলে আপনাকে আসতে হবে ভোর 4টে থেকে দুপুর 2টো অবধি, শুধু রোববার দিনেই। রোববার ছাড়া অন্য কোনো দিন আসতে পারবেন না। আমরা আছি এখন গ্যারেজ স্ট্রিট পেট মার্কেটে। চলুন দেখি।
গ্যালি স্ট্রিটের এই পেট মার্কেট হলো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পেট মার্কেটস অফ ইন্ডিয়া। 1747-48 সাল নাগাদ বাংলার নবাব আলীবর্দী খানের শাসনকালে হাতিবাগানের গা ঘেঁষে একটা বিশেষ বাজার ছিল, যেখানে পশু পাখি ছাড়াও বিভিন্ন শৌখিন উপকরণ বিক্রি হতো। নাম ছিল শখের হাট। বাড়তি ট্রাফিকের জেরে জেরবার হয়ে সেই শখের হাটকে 1996-97 সালে শিফট করে দেওয়া হয় উত্তরের দিকে সার্কুলার ক্যানেল লাগোয়া এই রাস্তাটায়, যার নাম গ্যালিফ স্ট্রিট। অনেকের মতে এটা সাউথ এশিয়ার বৃহত্তম পেট মার্কেটগুলোর মধ্যে অন্যতম। পশু পাখি মাছ গাছ সব এক জায়গায়। আসুন দেখি। ক্রেতা বিক্রেতার ভিড়ে গমগম করছে পুরো গ্যালিফ স্ট্রিট। প্রথমেই দেখতে পেলাম সারি সারি গাছের দোকান। এই গরমকালেও রং বেরঙের বাহারি ফুল ধরেছে। এই রাস্তার নাম গ্যালি স্ট্রিট কেন জানেন? 19বিংশ শতকে সার্কুলার ক্যানালে ইনকামিং জাহাজের থেকে টোল কালেকশন করা হতো। এই ব্যবস্থার মাথায় ছিলেন JF গ্যালিফ নামের এক ইংরেজ। তার নামেই এই গ্যালি স্ট্রিট। ইনফ্যাক্ট গ্যালিফ সাহেবের অফিস এই রাস্তাতেই ছিল, ক্যানেল ভিলা নামের একটা বিল্ডিংয়ে। চারা গাছের সারি পার হতেই শুরু হলো মাছের সম্ভার। লাল হলুদ রং বেরঙের কত রকম মাছ। মাছের দোকান পেরিয়ে আমরা চলে এলাম মার্কেটের পাখির সেকশনে। নানা রকমের পাখি আর তাদের কত রকমের ডাকডাকি। কলকাতায় এত প্রাণবন্ত আর কোনো রাস্তা আছে বলে মনে হয় না। ফুল, রঙিন মাছ, পাখি। তবে এখানেই শেষ নয়, আরও আছে। তাও আবার বিশেষ বিশেষ সব আকর্ষণ। দেখুন। আরও খানিকক্ষণ গ্যালি স্ট্রিটে কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা রয়েছি নিমতলা ঘাট স্ট্রিটের ডাফ কলেজের সামনে। এই পরিত্যক্ত বাড়ি নাকি ভুতুড়ে। এই বাড়ির সত্যি রয়েছে একটা ডার্ক হিস্ট্রি। ভারতের প্রথম স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ এসেছিলেন 1830 সালে। 1839-এ উনি তৈরি করেছিলেন জেনারেল অ্যাসেম্বলি কলেজ, যার প্রেজেন্টে নাম হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। প্রথমে চিতপুর রোডে দুটো ঘর নিয়ে শুরু হয় সেই কলেজ, যার ব্যবস্থা করে দিয়েছিলেন স্বয়ং রাজা রামমোহন রায়। পরে হেদুয়ার ঝিলের পাশে এখনকার যে প্রেজেন্ট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে শিফট হয়ে যায়। আর তত্ত্বাবধানে থাকেন আলেকজান্ডার ডাফ। 1843 সালে স্কটল্যান্ডের চার্চের সঙ্গে আলেকজান্ডার ডাফের মতবিরোধ হওয়ায় উনি জেনারেল অ্যাসেম্বলি কলেজ ছেড়ে যান। ছেড়ে উনি তৈরি করেন এই নিমতলা ঘাট স্ট্রিটের তার নিজের কলেজ, ডাফ কলেজ। তখনকার নাম ছিল ফ্রি চার্চ কলেজ। এখন আমরা রয়েছি সেই ডাফ সাহেবের ফ্রি চার্চ কলেজের সামনে। 1878 সালে ডাফ সাহেবের মৃত্যুর পরে ফাইনালি 1929-এ এই দুটো কলেজ, মানে ফ্রি চার্চ কলেজ আর ফেডারেল অ্যাসেম্বলি কলেজ একসাথে মিলে যায়। দুটো মিলে তৈরি হয় আজকের স্কটিশ চার্চ কলেজ।
তবে কলেজ কর্তৃপক্ষ শিগগিরই বুঝতে পারেন যে দুটো প্রপার্টি তাদের দরকার নেই, তাই এই একটি প্রপার্টিকে ওনারা বিক্রি করে দেন সরকারের কাছে এবং এখানে অফিসিয়ালি খোলে জোড়াবাগান পুলিশ স্টেশন। আর এরপরেই শুরু হয় এই ডাফ কলেজের বিল্ডিংয়ের রক্তাক্ত ইতিহাস। ব্রিটিশ পুলিশের কুখ্যাত অফিসার চার্লস টেগার্ড ভারতীয় বিপ্লবীদের, স্বাধীনতা সংগ্রামীদের এখানে এনে টর্চার করতেন, অর্থাৎ যেগুলো একসময় ছিল ক্লাসরুম সেগুলো পরিণত হয় টর্চার চেম্বারে এবং নৃশংসভাবে অত্যাচার করা হয় এই বিপ্লবীদের উপরে। এই রক্তাক্ত ইতিহাস সম্বন্ধে পড়তে গেলে অনলাইন অনেক কিছু পাবেন, আমি আর এখানে বলছি না। এরপর 70 দশকের গোড়ার কথা। চতুর্দিকে বিভিন্ন রকম রাজনৈতিক উত্তেজনা, তার মাঝখানে এইখান থেকে তখন কালী পুজোর সময় প্রসেশন যাওয়ার কথা ছিল। কলকাতা পুলিশ খবর পায় যে তার মধ্যে রয়েছে কিছু হাতে বাঁধা বোম, 30টার মতো বোম উদ্ধার করা হয় এবং সেগুলোকে তখন তারা রেখে দেয় এই বিল্ডিং এর ভেতরে, পরে কোর্টে পেশ করার জন্য। সাধারণত এই বোমগুলো যেভাবে রাখা হয় সেগুলো হচ্ছে জলের মধ্যে, যাতে সেই বোমগুলো ডিফিউজ হয়ে যায়, কিন্তু কোনোভাবে পুলিশরা সেটা করে না। পরের সোমবার যখন কোর্ট খোলে তখন এখান থেকে যখন পেশ করার জন্য সেই বোমগুলো তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়, তখন এইখানে 30টা বোম একসাথে ফেটে যায়। এখানকার জনৈক বাসিন্দারা যারা সেই সময় এখানে ছিলেন তারা বলেছেন এই বাড়ির বাঁধানো সিঁড়ি দিয়ে রক্তের নদী নেমে আসে আর চতুর্দিকে ছিটকে থাকে সেই পুলিশ কর্মীদের দেহের অংশবিশেষ। এই হলো সেই ঐতিহাসিক ডাফ কলেজ বিল্ডিং যার সামনে আমরা দাঁড়িয়ে আছি। ডাফ কলেজের ঠিক মুখোমুখি রয়েছে আর একটা দর্শনীয় জায়গা। ঠিকানা 20B নিমতলা ঘাট স্ট্রিট। বাইরে থেকে দেখলে আর 5টা পুরনো উত্তর কলকাতার বাড়ির মতোই মনে হয়, কিন্তু এই বাড়ির ভেতরেই প্রায় 106 বছর আগে জন্ম নিয়েছিল এমন একটা প্রতিষ্ঠান যার নাম শুনলে অনেক বাঙালির হার্টবিট বেড়ে যায়। 1920 সালের 28শে জুলাই সেদিন কুচবিহার কাপের সেমিফাইনালে মুখোমুখি জোড়াবাগান ক্লাব আর মোহনবাগান। কিন্তু ম্যাচের আগেই ঘটে গেল এক বিতর্ক। জোড়াবাগানের হাফ ব্যাক শৈলেশ বসু দল থেকে বাদ পড়লেন। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সুরেশচন্দ্র চৌধুরীর আপত্তি সত্ত্বেও ক্লাব কর্তৃপক্ষ শৈলেশ বসুকে দলের বাইরেই রাখল। এর প্রতিবাদে সুরেশচন্দ্র জোড়াবাগান ক্লাব থেকে পদত্যাগ করলেন। এর ঠিক 4 দিন পরে 1920 সালের 1 আগস্ট তার বসতভিটেতে কয়েকজন সমমনস্ক সঙ্গীর সাথে একটা মিটিং ডাকলেন তিনি। আমাদের সামনের এই বাড়িটাই সুরেশচন্দ্র চৌধুরীর সেই বাড়ি। সেদিন মিটিংয়ের শেষে এই বাড়িতেই জন্ম নিয়েছিল একটা নতুন ফুটবল ক্লাব, ইস্টবেঙ্গল। উত্তর কলকাতার এই পুরনো বাড়িটাই হলো ইস্টবেঙ্গল ক্লাবের জন্মস্থান, আজ যাকে ইস্টবেঙ্গলের সেন্টেনারি বিল্ডিং নামে জানা যায়। শুধু ইস্টবেঙ্গল নিয়ে কথা বললে একটু একচোখামো হয়ে যাবে, তাই না? তাই একটু মোহনবাগানের ঐতিহ্যের স্বাদও নিয়ে আসা যাক। নিমতলা ঘাট স্ট্রিট থেকে 2-2.5 কিলোমিটার পূর্বে আমরা চলে এলাম সুতানুটির আর একটা রাস্তায়, কীর্তিমিত্র লেন আর মোহনবাগান লেনের সন্ধিস্থলে। এখন আমরা রয়েছি মোহনবাগান মেমোরিয়ালের সামনে। এই মেমোরিয়াল, এটি স্মারক 11 জন বীর ভারতীয় ফুটবলারদের, যারা ব্রিটিশ সরকারের ইস্ট ইয়র্কশায়ার টিমকে হারিয়ে তাদের ইগোকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়ে, বলতে পারেন স্বাধীনতার যুদ্ধেই একটা পার্ট নিয়েছিল। এই হচ্ছেন সেই বীর সেনানীরা। মোহনবাগান মেমোরিয়াল থেকে মাত্র 250 মিটার দূরেই রয়েছে আর একটা দুর্দান্ত দর্শনীয় স্থান। 2023-এর দুর্গাপূজায় হাতিবাগানের নবীনপল্লীতে থিম ছিল সুকুমার রায়। শুধু প্যান্ডেলই নয়, ধারে কাছের অনেকগুলো বাড়ি সুকুমার রায়ের বিভিন্ন সৃষ্টি দিয়ে সাজানো হয়েছিল। পুজোর প্যান্ডেল আজ আর না থাকলেও সেই বাড়িগুলো আজও সুকুমার রায়কেই ট্রিবিউট দিয়ে যাচ্ছে। শিকদারবাগান স্ট্রিটের এই অংশের নতুন নাম আবোল তাবোল পাড়া। স্রষ্টার চোখের সামনেই রয়েছে কুমড়ো পটাশ, ষষ্ঠীচরণ পালোয়ান আর সব্বাই। দেখুন তো সবাইকে ঠিক করে চিনতে পারেন কিনা। আয়রে ভোলা খেয়াল খোলা স্বপ্ন দোলা নাচিয়ে আয়, আয়রে পাগলা
মাদল বাজিয়ে আয়। আই যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আই রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খেপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তা ধিন ধিন। আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন। আজ গুবি চালবে ঠিক বেতাল মাতবি মাতাল রঙ্গেতে। আয় রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। আজকাল অনেকে আবার বলাবলি করে যে নতুন প্রজন্ম মানে জেন জি নাকি আমাদের পুরনো ঐতিহ্যকে চেনেই না। নিন্দুকেরা বলতেই পারে যে তারা ইনস্টাগ্রামের জন্য সেলফি তুলতে ব্যস্ত সদা, কিন্তু দেখে খুব ভালো লাগলো যে ওরা সেলফিটা তুলতেও সুকুমার রায়ের পৃথিবীটাকেই বেছে নিয়েছে। আমরা যাদের আবোল তাবোল ভাবি তারাই হয়তো আমাদেরকে একদিন বোম্মাগড়ের রাজাদের চিনতে শিখিয়ে দেবে, ঠিক সুকুমারের মতন। বাজিয়ে আয়। সুতানুটি অঞ্চলের একদম দক্ষিণ প্রান্ত যেখানটায় ছিল, এখন আমরা সেই চত্বরে মুক্তারাম বাবু স্ট্রিটে একটা বাড়ি খুঁজছি। বাড়িটার নাম ক্ষেত্রকুঠি মেসবাড়ি, 134 নম্বর মুক্তারাম বাবু স্ট্রিট। স্ট্রিট বলা যদিও বিলাসিতা, কারণ এটা নেহাতি একটা গলি। এখানে সব বাড়িগুলো এত গায়ে গায়ে যে আমাদের গন্তব্যের বাড়িটা খুঁজে পাওয়া বেশ চাপ। অবশেষে প্রায় মিনিট 20 চক্কর মেরে আমরা এসে পৌঁছলাম একটা জীর্ণ ভগ্নদশার মেসবাড়ির সামনে। আমরা এসেছি মুক্তারাম বাবু স্ট্রিটের সেই মেসবাড়িতে যে বাড়ির হিউমার কোয়েশ্চেন্ট ম্যাসিভলি বেশি। এই বাড়িতেই জন্ম হয়েছিল সাহিত্যের অনবদ্য কিছু চরিত্র, যেমন হর্ষবর্ধন গোবর্ধন, কলকে কাশী। এই বাড়িতেই 1945-এ বাড়ি থেকে পালিয়ে ফাইনাল ড্রাফট লেখা শেষ হয়েছিল। এই বাড়িতেই আমৃত্যু বসবাস করেছেন বাঙালির হাসির রাজা শিবরাম চক্রবর্তী। বিখ্যাত লেখক শ্রী শিবরাম চক্রবর্তী একবার লিখেছিলেন, মুক্তরামে থেকে তক্তারামে শুয়ে সুক্তরাম খেয়ে আমি শিবরাম। আমরা এখন দাঁড়িয়ে আছি সেই বাড়িতে যেখানে দোতলায় শিবরাম চক্রবর্তী বহু বছর ছিলেন এক ভাড়াটে হিসেবে। এই বাড়িতে ওনার সাথে দেখা করতে কাজী নজরুল ইসলাম থেকে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও বিভিন্ন ফেমাস পার্সোনালিটি এখানে এসেছিলেন। রাজবাড়ির ছেলে হওয়া সত্ত্বেও শিবরাম কিন্তু নিজের প্রায় সমস্তটা জীবন এই ভাড়া বাড়িতেই কাটিয়ে দিয়েছিলেন। আর এই হলো সেই ঘর। শোনা যায় যে ঘরের দেয়ালে শিবরাম বানিয়েছিলেন নিজের হাতে আঁকা একটা পার্সোনাল ক্যালেন্ডার, ওই আমাদের গুগল ক্যালেন্ডারের মতো আর কি। ওনার বক্তব্য ছিল যে ছাপা কাগজ বা নোট বই তো হারিয়ে যেতেই পারে, কিন্তু দেয়াল তো আর হারাবে না। বুঝুন কাণ্ডখানা। এই ঘরেই প্রায় 45 বছর থেকেছিলেন শিবরাম। এই ঘরেই সৃষ্টি হয়েছিল আপামর বাঙালিকে হাসাবার ফর্মুলা। আর এই ঘরেই অর্থাভাবে একাকিত্বে শেষের দিনগুলোও কাটিয়েছিলেন স্রষ্টা নিজে। এই হলো শিবরাম চক্রবর্তীর মেসবাড়ির গল্প। হাতে সময় কম, তাও একটা জায়গা আপনাদের নিয়ে যাওয়ার লোভ সামলাতে পারলাম না। জায়গাটা যে খুব অফবিট তা কিন্তু নয়, কিন্তু যেহেতু সুতানুটি চত্বরে ঘুরে বেড়াচ্ছি তাই এই বিশেষ স্থানটিতে একবার অন্তত যাওয়া প্রয়োজন। এই রাস্তাটা দিয়ে হ্যাঁ, শ্রী মা শারদা তোর ওইটা দিয়ে ঢুকতে হবে, ওইটাই রাস্তা। এখন আমরা রয়েছি মা শারদার বাড়ির সামনে। এই বাড়িতেই 1920 সালের 20 জুলাই মধ্যরাতের পর তার তিরোধান হয়েছিল। সময় হলো সকাল 6টা থেকে 11টা আর বিকেল 3:30 থেকে রাত 8টা। এখন আনফর্চুনেটলি একদম 11টাই বাজে, তো এখন আর ঢোকা যাবে না, বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি বাড়ির ভেতরে ঢোকা গেলেও বিশেষ লাভ হতো না, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই আপনাদের কিছুই দেখাতে পারতাম না।
তবে আপনারা সময় করে নিশ্চয়ই একবার এখানে ঘুরে যাবেন, ছবি ভিডিও তোলার জন্য নয়, মনের শান্তির জন্য। সারদা মায়ের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে আর একটা জায়গায় একটু টুক করে ঢু মারতে এলাম আমরা। উত্তর কলকাতায় প্রত্যেক গলিতে, প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে একটা করে ইতিহাস। কটার সময় খোলে? এখন আমরা রয়েছি সিস্টার নিবেদিতার বাড়ির সামনে। এই হলো সিস্টার নিবেদিতার বাড়ি। আচ্ছা, ভেতরে কি ক্যামেরা অ্যালাউড আছে? ক্যামেরা অ্যালাউড নেই তো, ঠিক আছে, তাহলে ক্যামেরা রেখে আসতে হবে গাড়িতে। হ্যাঁ, আনফর্চুনেটলি ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, তাই জন্য আমি শুট করতে পারবো না। তবে এদিকটা এলে 100 বার ভগিনী নিবেদিতার বাড়ি ঘুরে যাবেন। ভগিনী নিবেদিতার বাড়ির থেকে বড় রাস্তায় বেরিয়েই সামনেই রাস্তার ঠিক মাঝখানে চোখে পড়বে আর একটা বাড়ি। এখানে সাইনবোর্ডটা যদিও ভেঙে মাটিতে পড়ে আছে, হয়তো নতুন আবার লাগাবে। এই বাড়িটা হলো নাট্য সম্রাট ও বাংলা থিয়েটারের জনক গিরিশচন্দ্র ঘোষের। 1930s-এ যখন ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এই রাস্তা বানায়, তখন তারা গিরিশ ঘোষের স্মৃতির সম্মানে এই বাড়ির মেইন অংশটা না ভেঙে বাড়ির দুদিক দিয়ে রাস্তা ঢালাই করে। সে কারণেই বাড়ির এই পোর্শনটা আজও অক্ষত রয়েছে। 1844 সালে এই বাড়িতেই গিরিশ ঘোষের জন্ম, আর এই বাড়িতেই তিনি কাটিয়েছেন তার গোটা জীবন। এখানেই 1912 সালের ফেব্রুয়ারি মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা রঙ্গমঞ্চের এই মহিরুহ। মৃত্যুর কয়েক মাস আগে 1911 অগস্টের শেষের দিকটায় ভগিনী নিবেদিতা শয্যাশায়ী গিরিশ ঘোষকে দেখতে এ বাড়িতে এসেছিলেন। তখন গিরিশ ঘোষ ওই শারীরিক অবস্থাতেও তার শেষ নাটক তপবল লিখছেন। নিবেদিতা তাকে বলেছিলেন, নাটকটা তাড়াতাড়ি লেখা শেষ করুন, আমি কিছুদিনের জন্য দার্জিলিং যাচ্ছি, ফিরে এসেই পুরো নাটকটা পড়ব। গিরিশচন্দ্র কথা দিয়েছিলেন। কয়েকদিন পরেই সেপ্টেম্বর 1911-এ নিবেদিতা আচার্য জগদীশচন্দ্র বসু আর তার স্ত্রী অবলা বসুর সাথে দার্জিলিং চলে যান। আর তার মাসখানেক পরেই 13ই অক্টোবর দার্জিলিংয়েই মৃত্যু হয় ভগিনী নিবেদিতার। গিরিশ ঘোষের তপবল শেষমেশ নিবেদিতা পড়ার সুযোগ পাননি। গিরিশ ঘোষ সেই লেখা শেষ করেছিলেন 1911 ডিসেম্বরে, নিজের মৃত্যুর 2 মাস আগে, এবং এই নাটক তিনি উৎসর্গ করেছিলেন ভগিনী নিবেদিতাকে। আপনারা যদি গিরিশ ঘোষের এই শেষ নাটকটা পড়তে চান বা নিজের কালেকশনে রাখতে চান, তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। সুতানুটি দেখে শেষ করা কোনো একটা পর্বে, এমনকি একটা পুরো সিরিজেও সম্ভব কিনা সন্দেহ। তবু আশা করি এই পর্বে আপনাদের কিছু নতুন জায়গা দেখাতে পারলাম, কিছু অজানা ঘটনার কথা শোনাতে পারলাম। এই সিরিজে মোট 4টে পর্বে আমরা খুঁজে দেখব কলকাতার চেনা অচেনা, জানা অজানাকে। এর পরের পর্বে আমরা যাব সিমলায়, না উত্তর ভারতের সিমলা নয়, উত্তর কলকাতার সিমলা। আর আমরা যাব পূবের দিকে, যেখানে ছিল ডিহি 55 গ্রামের বেশ কিছু জনপদ। আসুন একসাথে আমাদের এই চেনা শহরের অচেনা মাইলস্টোনগুলো খুঁজে দেখা যাক।